Assalamu alaikum. Welcome to today's session about how to crack special business preparation during internship. জেনেসিস বিসিএস কেয়ার আয়োজিত আজকের এই সেশনে আপনাদের সাথে যুক্ত আছি আমি ডাক্তার সিরাজুল ইসলাম খান, বর্তমানে এমএস ফেস বি রেসিডেন্ট হিসেবে নেটওয়ার্কে কর্মরত রয়েছি। আর আজকের আমাদের যে সেশন হচ্ছে বিসিএস প্রিপারেশন আমরা ইন্টার্নশিপ কিভাবে নিব। তো দেখেন, আমি নিজেও 39তম বিসিএস এ ইন্টার্ন পিরিয়ডে আল্লাহ রহমতে চান্স পেয়েছিলাম। তো সেই কারণেই আজকে এই লাইভে আসা, এই ইন্টার্নশিপে কিভাবে বিসিএসটা আসলে টেকা যায়। তো আমি এরকম কোনো প্রসেস বা কোনো ওয়ে অ্যাডপ্ট করে কিন্তু আসলে বিসিএস টিকি নাই। এটা একটা ন্যাচারাল ওয়েতে জেনেসিসে আমি কোচিং করেছিলাম, আহ, পড়াশোনা করেছি, পরীক্ষা দিয়েছি, আল্লাহর মধ্যে টিকেছি। তো আমিও আজকে আপনাদের সাথে জাস্ট সেটা শেয়ার করবো কিভাবে পড়েছিলাম বা কি কি অবস্টাকল ফেস করেছি, বা আসলে ইন্টার্নদের টিকায় কিনা। এটা কোনো স্পেশাল কোনো মানে স্পেশাল কোনো মানে পদ্ধতি আমি বলবো না যেভাবে পড়তে হবে। এক একজন আমাদের পড়ার ধরন বা পড়ার প্যাটার্ন, স্ট্র্যাটেজি আলাদা। আমি বেসিক কিছু কথা বলবো আর কি। সিলেবাস নিয়ে অনেক আমাদের এখানে সিলেবাস আছে, প্রেজেন্টেশনে সিলেবাস নিয়ে কথা অনেকেই বলেছে, সামনেই বলবে। তবে সিলেবাসের বাইরে কিছু কথা দিয়ে আমি আমার সেশনটা শুরু করব। প্রথমেই যে কনফিউশনটা আসে যে আমাদের একটা ব্যাচ কিন্তু হচ্ছে এবার সামনে ফাইনাল প্রব দিবে মেতে সম্ভবত। তো তারা এই নেক্সট বিসিএস এ, আমাদের পিএসসি এখনো কিন্তু কোনো নোটিশ দেয়নি, আপনারা জানেন। এটা হচ্ছে জাস্ট একটা প্রস্তাবনা। আমরা আশা করতেছি এটা বিভিন্ন পদ্ধতি, কয়েকটা প্রসেস আছে, প্রসেস ওয়ে মেনটেন করে যখন পিএসসিতে যাবে, পিএসসি তখন সার্কুলার দিবে, সার্কুলার দেওয়ার পরে আপনাদের প্রিলিমিনারি এবং কোনো রিটেন এক্সাম নাই, এরপরে ভাইবা হবে। আমরা ধরে নিচ্ছি প্রায় 8 থেকে 9 মাস বা 10 মাস এরকম একটা টাইম এখন থেকে আপনাদের হাতে আছে। তো আমি যেখানে ছিলাম আর কি, যে যারা এবার ফাইনাল প্রুফ দিবে তারা এই আপকামিং যে পরীক্ষা সেখানে তারা হবে কিনা, তারা অ্যাপ্লিকেবল কিনা বা তারা সেখানের জন্য ক্যাপেবল কিনা, অবশ্যই তারা এখানে তার জন্য অবশ্যই তারা পরীক্ষা দিতে পারবে। কারণ আমরা যখন আমাদের সময় 2018 সালের ফাইনাল প্রুফ দেই, তো তখন কিন্তু ফাইনাল প্রুফ দেওয়ার আগেই এরকমই ছিল যে একটা বিসিএস হবে, 39 বিসিএস, এবং সেখানে অনেক ডাক্তার নেওয়া হবে। তো আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছিলাম যে ইস, আর যদি কয়েকটা দিন পর হতো, তাহলে হয়তো বা আমরা এটা পেয়ে যেতাম, এবং আগিয়ে থাকতাম আর কি। একটা বিসিএস, এরকম একটা স্পেশাল বিসিএস, ওটাই ফার্স্ট ছিল যেহেতু, 39, এবার 42, এবার 48 আসতেছে। কিন্তু দেখেন ব্যাপারটা, আমরা অ্যাপিয়ার দিয়েছিলাম। প্রসেস যতই হোক, আপনার হচ্ছে যতই শর্ট হোক, আমি বিশেষ লেন্দি প্রসিডিওর, যতই শর্ট হোক আমরা সেই অ্যাপিয়ার দিয়ে পরীক্ষা দিয়েছি, এবং নিয়োগ হয়েছে ইন্টার্নশিপের প্রায় 5 থেকে 6 মাস পরে। সুতরাং যারা এবার ফাইনাল প্রুফ দিবেন তাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরাও যেরকম হতাশ হয়ে গিয়েছিলাম, কিন্তু দেখলাম যে আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে আপনি যারা ফাইনাল প্রুফ দিবেন অবশ্যই তারা ফাইনাল প্রুফ পড়বেন। আমি একটু আমার নিজের কথা বলি, আমি কিন্তু ফাইনাল প্রো দেওয়ার মাঝেও, যেহেতু আমার জন্য বিশেষটা ইম্পর্টেন্ট ছিল, আমি দ্যাট টাইমে আমি মনে করি ম্যাক্সিমামের জন্যই বিশেষটা ইম্পর্টেন্ট যারা এই দেশে থাকবেন অন্তত। তো আমি কিন্তু ফাইনাল প্রুফের এই পড়ার মাঝেও, এটা কি আপনাকে হয়তো না বলতে পারে, টিচাররা অবশ্যই এটা অ্যাভয়েড, আপনাকে এটা বলবে না, বাট আমি পড়েছি আর কি। দেখলাম যে একটা কোনো একটা সাবজেক্টের পরীক্ষা হলো, সাপোজ আজকে রিটেন পরীক্ষা হয়েছে ফিজিওলজি বা প্যাথোলজি। তো ওই দিন তো আর পড়া হয় না, ওই দিন তো আর পরের সাবজেক্টে পড়ার হবে না, পরের দিনের পরীক্ষা। তো ওই সময়টা বিসিএস এর পড়া পড়তাম। তো যাই হোক, আমার এই এই কথাগুলো বলার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ফাইনাল প্রুফ দিবেন তারা অবশ্যই এটার জন্য যোগ্য। এবং সেকেন্ড থিং হচ্ছে যারা ইন্টার্নশিপে রানিং আছেন, যারা ফাইনাল প্রুফ দিবেন তারা তো অবশ্যই এই প্রসেসের সময় বিসিএস এর পিলি, রিটেন, এগুলো আপনি যখন দিবেন আপনি, তখন আপনি ইন্টার্নশিপ করতে থাকবেন। এবং একই সাথে যারা কারেন্ট ইন্টার্ন আছেন তাদের জন্য তো অবশ্যই আমার কথাগুলো অ্যাপ্লিকেবল হবে। আর থার্ড থিং, যারা ফ্রেশার, আলটিমেটলি যারা ইন্টার্ন করতেছে বা হচ্ছে ফাইনাল প্রুফ দিবে, অথবা যারা ইন্টার্নশিপ কেবল শেষ, তারাই ফ্রেশার, যারা কখনো পরীক্ষা দেয়নি, তাদের জন্য মূলত আমার সেশনটা। আর যারা অলরেডি বিসিএস দিয়েছেন বা অনেক সিনিয়র, তারা কিন্তু আসলে তাদের জন্য এগুলো অনেক কিছুই মনে হবে যে লেস ইম্পর্টেন্ট মনে হবে, বা এগুলো খুব বেশি প্রয়োজন মনে হবে না। তো আমার ফোকাস থাকবে যারা ফ্রেশার তাদের দিকেই। আমি প্রথমে ক্লিয়ার করলাম যারা ফাইনাল প্রুফ দিবেন তারা অবশ্যই এই পরীক্ষা দিতে পারবেন। এবং সেকেন্ড একটা থিং, যে ইন্টার্নশিপে, মানে ইন্টার্ন বলে, এই আপনার যখন পরীক্ষা যত দিন যত ঘনাবে, ততই দেখবেন আপনার চারপাশের সারাউন্ডিংসে মানে খুবই টক্সিক লোকজন থাকবে। তারা আপনাকে বারবার বলবে যে না, ইন্টার্নদের বিসিএস আসলে নিবে না, বা কম দেওয়া হয়, কেবল পাস কোর্স এদেরকে সরকার নিবে কিনা। আপনাকে এরকম একটা মানে একটা প্রোপাগান্ডা ছড়ানো হবে। আমার ধারণা ছিল আর কি আমাদের সময়, যেটা হয়তো মানে কেউ সিনিয়ররা কি হয়তো বা হয়েছে যাই না, জাস্ট এটা একটা ধারণা থেকে বলতেছি আর কি। তো আমি আপনাকে বলবো যে এরকম কোনো বিষয়ই নাই, কারণ আমি যখন বিসিএস
আমি সিলেবাস আসতেছি, আমি তার আগে বেসিক কথাগুলো বলতেছি আর কি, যেগুলো অবশ্যই আমি আশা করি যারা ফ্রেশার তাদের ইন্সপিরেশন দিবে আর কি। তো আমি যখন হচ্ছে ঈদে আর কি ভাইবা দিই বিসিএস এর, তখন আমার সার্জারিতে ইন্টার্ন চলতেছে আর কি, সেকেন্ড ব্লক, সার্জারিতে সেকেন্ড ব্লক ছিল। তখন হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন বিসিএস এর মুখলিসুর রহমান স্যার আমার ছিলেন, পিসি মেম্বার ছিলেন। তো ওই দিন আমরা 20 জন পরীক্ষা দিয়েছিলাম, একদিনে 20 জন করে ভাই পরীক্ষা হয়। তো আমার ফার্স্ট কোশ্চেন ছিল যে আমার নাম কি, নাম বললাম, কোন মেডিকেল, সলিমুল্লাহ, সেটা বললাম। এবং থার্ড কোশ্চেন বললো যে তুমি কি ইন্টার্নি, মানে খুব অবজ্ঞার সাথে বলতেছে, তুমি কি ইন্টার্নি? আমি কই, জি স্যার আমি ইন্টার্নশিপে আছি। ঠিক আছে বলো তাহলে ইন্টার্নশিপে আছে বলো, মানে এরকম করে আমাকে আগেই মানে ব্যাকফুটে ফেলে দেওয়া যে ইন্টার্নশিপ, তার মানে হয়তো বা আমি আহ, মানে ওইখানে ডাউন। কিন্তু না, আমি দেখলাম যে আমি পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো দিয়েছিলাম। ওই দিন যে 20 জন ছিল, 20 জনের মধ্যে 4 জন টিক ছিল, তার মধ্যে আমি একজন ছিলাম। তো সুতরাং এবং আমার সাথে অনেকেই, আমার মিডফোর্ডের তো 39 বিসিএস এ অ্যারাউন্ড 70+, ঢাকা মেডিকেল, বর্ধমান মেডিকেল অনেক টিকছে। যারা একটু পড়াশোনা করছে, যারা ডিসহার্টেন হয় নাই এই আশপাশের কথায়, তারাই কিন্তু টিকছে। সুতরাং ইন্টার্নশিপ বলে আপনাকে বাদ দিয়ে দেওয়া হবে এরকম কোনো বিষয়ই নাই। আর একটা বিষয়, সরকার তো নিয়োগ দিবে হচ্ছে, সরকার ফ্রেশারদেরকে চায়। সরকার আপনাকে এই বিসিএস এর মাধ্যমে আপনাকে নিয়োগ দিবে সহকারী সার্জন পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে। সেখানে তো সরকারের বিশেষজ্ঞ প্রয়োজন নাই, মানে সেখানে তো কার্ডিওথোরাকিক সার্জন বা অর্থোপেডিক সার্জন এরকম প্রয়োজন নাই, সরকারের প্রয়োজন ফ্রেশার, যারা ওই বেসিক আপনার আছে প্রাইমারি ট্রিটমেন্টটা দিতে পারবেন সেখানে। তো যাই হোক, সেক্ষেত্রে অবশ্যই ফ্রেশার আগে থাকে এবং থাকবে। আপনি যদি 39 42 বিশেষ গুলো প্যাটার্ন গুলো খেয়াল করেন, দেখবেন ফ্রেশাররাই বেশি টিকছে। ফ্রেশার বলতে ইন্টার্ন বা রিসেন্ট ইন্টার্ন শেষ করেছে বা ফাইনাল প্রুফ দিয়েছে তারা আর কি। আর থার্ড থিং হচ্ছে যে প্রাইভেট মেডিকেল, অনেকেই হয়তো আমার এই সেশন অনেকে আছেন যে প্রাইভেট মেডিকেল যে হীনমন্যতা, যে আমাদেরকে কিনা বা বাদ দিয়ে দিবে কিনা বা আমাদেরকে কম টিকে কিনা। এটা ঠিক যে আসলে এটা যদি ঠিক না, বিভিন্ন টিচারদের বা যিনি এক্সামিন পরীক্ষা নেবেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে। কিন্তু ইউজুয়ালি যেটা বলবো যে প্রাইভেট থেকে অনেক টিকছে আমাদের 39 42 বিসিএস, আমাদের অনেক কলিগ আছে প্রাইভেট থেকে পড়ে এবং তারা বিসিএস ক্যাডার হিসেবে চাকরি করতেছে। সুতরাং প্রাইভেট থেকে পড়েছেন বলে আপনাকে মার্ক কম দেওয়া হবে বা আপনি আপনি অ্যাপ্লিকেবল, আপনি যোগ্য হবেন না, এটা আপনার অযোগ্যতা, এটা ভাবার কোনো কারণ নেই। আপনি জাস্ট ইউ জাস্ট কন্টিনিউ ইউর লিসন, ওকে। আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে, আমি সিলেবাস নিয়ে যদি বলবো, সিলেবাসের পড়াশোনা এবং কিভাবে পড়বো, এটা নিয়ে আসলে বিভিন্ন গাইডলাইন আপনারা পাবেন। জেনেসিসেও, আমি জেনেসিস কোচিং করেছিলাম, সেখান থেকে আমি গাইডলাইনগুলো পেয়েছিলাম। তবে আরেকটা মানে বেসিক বিষয় যে অল্প সময়, ইন্টার্নশিপে তো সময় তো কম। অনেকেই দেখবেন আপনার কাছে মনে হবে যে সিনিয়র অনেক সময় পাচ্ছে, অনেক পড়তেছে। আমার তো সময় কম, আমার ইন্টার্ন করতেছি আমি। ইন্টার্নে তো অনেক প্যারা থাকে। আমি যে মিটফোর্ড হাসপাতাল থেকে ইন্টার্ন করেছি, তো সেখানে কিন্তু মিটফোর্ড হাসপাতালটা বলতে পারেন যে পুরোপুরি ইন্টার্ন বেসড। তো সেখানে ইন্টার্নদেরই সব কাজ করতে হয়, প্রায় সব কাজই। তো দেখা যাচ্ছে যে ওই সময় ওই এত কাজ করে, ওর মধ্যে সময় বের করে পড়াটা ডিফিকাল্ট। বাট আপনাকে জীবন যদি এগিয়ে থাকতে হলে অবশ্যই আপনাকে ওই সময়টা দিতে হবে, ওর মধ্যেই পড়তে হবে। সফট কপি হার্ড কপি আপনার সাথে অলওয়েজ থাকবে, যখনই টাইম পাবেন ডিউটির ফাঁকে। এটা আসলে এটা আমার বলে দেওয়ার কিছু না, আমি জাস্ট বলতেছি যাতে এটা আপনাকে আরো বেশি আপনার হচ্ছে স্টিমুলেট করে। যে আমি ওই সময় ওই সফট কপি হার্ড কপি এভাবেই পড়েছি, আমার সাথে অল টাইম থেকেছি, ডিউটি যেখানেই করেছি ব্যাগে বই ছিল বা মোবাইলে তো হার্ড সফট কপি ছিলই। আপনাকে দেখবেন যে আশপাশে অনেকে আতেল বলবে যে এত পড়া লাগে কিনা, এত পড়লে এইটা সেইটা অনেক কিছু। কিন্তু দিন শেষে আতেলটাই জয় হয়, এটা হচ্ছে বাস্তবতা। পাশ করার পর যখন আপনি চাকরি পাবেন, তখন আপনি দেখবেন যে এই আতেল নাম আপনাকে কতটা সফলতা দিয়েছে, আর যে আপনাকে আতেল বলেছে দেখবেন যে তারা আলটিমেটলি তখন লুজার হবে। সুতরাং এই আতেল শব্দের উপর অ্যালার্জি থাকা যাবে না, আপনি অবশ্যই পড়বেন। কারণ সফলতা এটা আপনার, যখন আপনি সফল হবেন সেটা আপনাকেই হেল্প করবে। যাই হোক, আচ্ছা, আরেকটা বিষয় যে এই ইন্টার্নশিপ তাহলে ঠিকমতো করবো কিনা, যে শুধু বিসিসি পড়বো এরকম না। আসলে ইন্টার্নশিপ আমি বলি যে আমি যেটা করেছি, বেসিক যে শেখাটা এটা তো অবশ্যই অবশ্যই শিখতে হবে। আপনি ট্র্যাক শিখতে হবে, বেসিক শেখাগুলো এরকম। কিন্তু আপনাকে অ্যাপ্লাইড অনেক কিছু আছে, এগুলো এগুলো অবশ্যই শিখতেন বা শিখবেন, যেহেতু আপনার সামনে একটা বিসিএস, একটা সোনার হরিণ টাইপ একটা বিষয় আছে। তো সুতরাং আমি আমার এই থাকবে এটা, সিনিয়র স্যাররা বা টিচাররা এটা কখনোই আপনাকে মানে এটা মানে স্টিমুলেট করবে না, ইনহিবিট করে বরঞ্চ। বাট আমি বলতেছি যে ইন্সপায়ার করতেছি যে আপনি বেসিক ইন্টার্নগুলো শিপের যে শিক্ষাগুলো সেগুলো শিখবেন, সেগুলো কন্ডাক্ট করবেন, বাকি সময় পড়াশোনা করবেন। লাইক আপনি সিজন সেকশন আপনি নিজে দেখবেন, নিজে মানে নিজে পার্সোনালি করতে হবে, ইন্টারের মধ্যে শিখতে হবে, নট লাইক দ্যাট। আপনি ওই সময়টা পড়াশোনায় সময় এই টাইম দেন। আপনার যদি সিজন সেকশন শিখতে হয়, এগুলো শেখার অনেক টাইম আছে। আমার কথা হচ্ছে ইন্টার্নটাকে জাস্ট আপনার হচ্ছে উম, আহ, যেভাবে চলার দরকার কোনো মতে মেনটেন করে আপনি পড়াশোনা করে চাকরি পান, বিসিএস টিকেন, এটাই আপনার জন্য আলটিমেট সফলতা হবে। কারণ আমার সাথে আমার কলিগ এরকম ছিল, নাম বলবো না।
ও খুব নিডি ফ্যামিলির, যাই হোক। তো ও খুবই ডেডিকেটেড ছিল আর কি, ইন্টার্ন সবচেয়ে ডেডিকেটেড আমার ব্যাচের আর কি, অনেক মানে ওয়ান অফ দ্য বেস্ট ডেডিকেটেড ইন্টার্ন ছিল। সবসময় ওয়ার্ডে পড়ে থাকতো। বিসিএসও পড়তো টুকটাক, কিন্তু ইন্টার্নশিপই ওর গেল ছিল। আলটিমেটলি কোনো ছিল বিসিএস হয় না, পরে কিন্তু ও মোটামুটি অনেকটা ডিপ্রেস হয়ে গিয়েছিল। তো সে যাই হোক, সেটা অন্য আলোচনা। তো আমি আশা করি আপনাদেরকে ইন্টার্ন আপনারা পরীক্ষা দিতে পারবেন কিনা, দিলে আপনাদেরকে অ্যালাউ করবে না এরকম ভীতি হবে কিনা, অথবা অল্প সময় প্রিপারেশন কীভাবে নেবেন, এরকম একটা আমি আলোকপাত অল্প সময়ে করেছি। তো সিলেবাসে যাওয়ার আগে আমি আপনাকে ইন্সপায়ার করার জন্য আরও কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে ইম্পর্টেন্স কি, যে আমি ইন্টার্নশিপের মধ্যে সব কিছুই মানে এত ডেডিকেশন দিয়ে কেন আমি দিব, আপনার হচ্ছে বিসিএসটা করব। কারণ বাংলাদেশের প্রেক্ষিতে আসলে চাকরি করতে হলে বা সার্ভাইভ করতে হলে বিসিএস অবশ্যই মানে এটা হচ্ছে একটা বেসিক নিডের মতো একটা অবস্থা, যদি এখানে অনেক ডিফিকাল্টিস আছে, অনেক লিমিটেশনস আছে। আর একটা বিষয় আমি রিসেন্সি পিরিয়ডে এসে আসলে আমি এটা আমি আগে আগে জানতাম না, যে এটা এখানে এসে আমি এটা ফিল করতেছি, যে রিসেন্সি পিরিয়ড নাকি এটা কিন্তু ইট ইজ নট এ লাইক এ বেড অফ রোজেস টাইপের আর কি। এখানে কিন্তু অনেক ডিফিকাল্টিস আছে, অনেক তিক্ত কথা, তিক্ত অভিজ্ঞতা আপনার সহ্য করতে হবে। আমি যথেষ্ট মোটামুটি জুনিয়র অবস্থায়, যেহেতু এই অল্পতেই বিশেষ আগে হয়েছে, যার কারণে রিসেন্স আগে দিতে পেরেছি, চান্সও আগে হয়েছে, এবং আমি এখন ফেসবিতে আছি। তো দেখা যাচ্ছে যে অনেক সময় বিভিন্ন কন্ডিশনে সিনিয়রদের অনেক আচার আচরণ বা এগুলো কিন্তু ভালো লাগে না, বা এরকম অ্যাটিচিউড, সব কথা তো বলা যায় না অনলাইনে, অফ দ্য রেকর্ড বলতে হয় আর কি। তো দেখা যাচ্ছে যে জুনিয়র থাকা অবস্থা আমার এগুলো অনেক সময় ভালো লাগে না। তো যারা সিনিয়র তাদের কিন্তু আরো খারাপ লাগে। যেরকম দেখা যাচ্ছে যে আপনি যদি আপনার বেস্টমেট বা সেম 1-2 বেস সিনিয়র তাদের কাছ থেকে এত রকম কটুবাক্য শুনেন, আর আমার 4-10 বছর সিনিয়র, 7-8 বছর সিনিয়র, তাদের কাছ থেকে 2-4 কথা শুনলে আমার খুব একটা গায়ে লাগে না। কিন্তু সিনিয়র থেকে খুব গায়ে লাগে। আপনি আগে চান্স পেয়ে যান, দেখবেন আপনার এইগুলো আগে অ্যাবজর্ব হবে। তো যেগুলো আরো অনেক ইম্পর্টেন্স আছে, সেগুলো আপনি জানেন বলে আজকে সেশনে আসছেন, তো সেটা নিয়ে আমি আর কথা বাড়াবো না। আমরা একটু সিলেবাসে চলে যাই। আচ্ছা, সূচিপত্র এটা হচ্ছে 42 বিসিএস এবং 39-এ একই সূচিপত্র ছিল। আমরা নেক্সট আমাদের যে বিসিএস হবে 48, ওটা এখনো কোনো বিজ্ঞপ্তি যদি দেয় নাই। তো আমরা 42 বিসিএস এর আলোকে বা 39 বিসিএস এর আলোকে যে সূচিপত্র ছিল, সিলেবাসটা ছিল, আমরা সেই আঙ্গিকে ডিসকাস করব খুবই ভেরি শর্টলি। আচ্ছা, দেখেন যে এখানে যে প্রিলিতে প্রিটেন, নর্মালি কিন্তু আপনারা জানেন যে প্রিলি মার্ক হয় না, আপনার অ্যাড হয় না ভাইবার সাথে, কিন্তু এখানে যদি লিখিত পরীক্ষা হবে না, আপনি প্রিলিতে যে মার্কটা পাবেন ওটাই আপনাকে এখানে অ্যাড হয়ে যাবে। সুতরাং আপনাকে অবশ্যই একটু গুরুত্ব দিতে হবে, কারণ এখানে মার্ক বেশি থাকলে আপনার ভাইভাতে আপনাকে কিন্তু সেটা হেল্প করবে অনেক বেশি। আর এখন থেকে যদি শুরু করেন, যে 2 মাস পরে শুরু করবে তার চেয়ে আপনি আগেই থাকবেন, খুবই স্বাভাবিক। আচ্ছা, এই বেসিকের যে 100, দেখেন এখানে আমাদের এই 100 100 200 যা আছে প্রায় ম্যাক্সিমাম কিন্তু আমাদের পড়া হয়তো বা এই এই সাধারণ জ্ঞান যেটা আছে এটা, বা ইংলিশ লিটারেচার আমাদের কম পড়া আছে। বাকি যেগুলো আছে, এই যে গাণিতিক যুক্তি বা আপনার মেডিকেল সায়েন্স, তারপর হচ্ছে ইংলিশ গ্রামার, বাংলা গ্রামার, এগুলো কিন্তু আমাদের সবাই পড়া আছে, জাস্ট একটু রিক্যাপিচুলেট করতে হবে। জেনারেল পার্টে যে 100 মার্ক, তার মধ্যে দেখেন এরকম 5-20 করে আমরা ভাগ করতে পারি। বাংলা, ইংলিশ এবং জেনারেল নলেজের বাংলাদেশ এবং আন্তর্জাতিক, সেখানে 20-20 করে, 4-20-80, এবং গাণিতিক যোগ্যতা, মানসিক দক্ষতাতে 10-10-20, মোট 100, আর মেডিকেল সায়েন্সে 100, মোট 200। এখন বাংলায় যে 20 মার্ক, এই 20 মার্কের মধ্যে 5 হয় আপনার হচ্ছে বাংলা সাহিত্যে। আমরা যদি দেখি, আচ্ছা, বাংলা সাহিত্য হচ্ছে 5 মার্ক। আর আপনার হচ্ছে বাংলা ব্যাকরণ, সেখানে হচ্ছে 15 মার্ক। দেখেন এই ব্যাকরণের যেগুলো আছে, এই যে বানান, বাক্যশুদ্ধি, পরিভাষা, সমার্থক, বিব্রতক শব্দ, ধ্বনি, বর্ণ শব্দ, পদ, বাক্য, সন্ধি, সমাস যা আছে, এগুলো সবকিছু কিন্তু আমাদের পরিচিত। এগুলো আমরা সবাই সেই মানে ব্যাবি পিরিয়ড থেকে আমরা পড়ে আসতেছি। জাস্ট আপনি একটু রিভাইজ করবেন জেনেসিসের সাথে বা কোনো মেন্টরের সাথে থাকবেন, দেখবেন যে এই যেহেতু সব পড়া লাগবে না, কারণ সন্ধির মধ্যে অনেক অনেক মানে অনেকগুলো সন্ধি এরকম বিচ্ছেদ আছে। ইম্পর্টেন্টগুলো আপনাকে পড়তে হবে। মোট কথা হচ্ছে, জেনারেল পার্ট পড়ার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে প্রত্যেকটা বিষয়ের, সেটা হোক বাংলা, ইংরেজি বা সাধারণ জ্ঞান, প্রত্যেকটা বিষয়ের ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে কনসেন্ট্রেট ওয়েতে মানে বেশি প্রশ্ন রিপিটেডলি যেখান থেকে প্রশ্ন আসে, আপনি সেগুলোই পড়বেন। লেস ইম্পর্টেন্ট টপিক সেগুলো পরে আপনার টাইম লস, আপনার টাইম যেহেতু কম, আপনি ইন্টার্নশিপের মধ্যে পড়তেছেন, আপনি এর মধ্যে অবশ্যই চেষ্টা করবেন, বা চেষ্টা না এটাই করবেন, যে যেগুলো ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে প্রশ্ন আসে সেখান থেকে বারবার পড়বেন। এখন আপনি বুঝবেন কীভাবে যে কোনগুলো ইম্পর্টেন্ট টপিক, কোনগুলো থেকে প্রশ্ন আসে? এগুলো বুঝতে হলে অবশ্যই আপনাকে একটা গাইডলাইনের মধ্যে থাকতে হবে, যেটা আমি ছিলাম আমার সময়। এটা আমাকে আমি আপনাকে জেনেসিসে ভর্তি হতে ইনভাইট করতেছিলাম, বাট আমি আমার টাইমে আমার এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি জেনেসিসের যখন ভর্তি ছিলাম ওই সময়ে, 18 সালে বা 18-19 সালে আর কি।
তো জেনেসিসের মেন্টররা যেভাবে আমাকে তখন গাইডলাইন আমাদেরকে গাইডলাইন দিয়েছিলেন, আমি তো সেইভাবেই পড়েছিলাম আর কি, কারণ আমি তো জানতাম না আসলে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট। তো যাই হোক, এটা একটা বিষয়। আর হচ্ছে আপনার সাহিত্যে দেখেন, সাহিত্যে প্রাচীন ও মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন ও মধ্যযুগে খুব কম পড়া। প্রাচীন যুগে আপনার হচ্ছে হয়তো বা যে কোনো বইতে 5 পেজ আছে সর্বোচ্চ, আর মধ্যযুগে সর্বোচ্চ 10 পেজ, এর বেশি 1 পেজও নাই। তো এই যে 5 মার্ক, এই 5 মার্কের মধ্যে সাহিত্যের যে 5 মার্ক, তার মধ্যে আপনি দেখেন 10 থেকে 15 পেজ পড়লেই আপনি প্রাচীন মধ্যযুগের 3 মার্ক কমন পেয়ে যাচ্ছেন। বাকি 2 মার্ক আধুনিক যুগ থেকে আসবে। এই 2 মার্কে দেখেন 1800 থেকে বর্তমান কত শত যে কবি সাহিত্যিক আছে, সবার অবদান বেছে বেছে ধরে ধরে পড়ার তো আসলে সময় আপনাদের নাই, এবং সেটা খুব বেশি প্রয়োজনীয় না। আপনাকে সুষম বন্টন পড়াশোনা, আমার কথা হচ্ছে যে আপনার মার্ক কোন টপিক্সে কত নম্বর থাকে আছে, এবং তার পড়ার ভলিউমটা কি, এটা একটা সমানুপাতিক হারে আপনাকে আগাতে হবে। সমানুপাতিক হারে হারে নাগালে দেখবেন আপনি কোনো কোনো টপিক্স মিস করে ফেলেছেন যেগুলো থেকে প্রশ্ন অনেক বেশি আসে, এবং আপনি এমন টপিকসগুলো অনেক বেশি পড়ে ফেলতেছেন যেখান থেকে প্রশ্ন আসলে খুবই কম আসে। আসলে এমন না, আসবে কিন্তু কম আসবে। সেরকম যেরকম আধুনিক যুগে আপনি একেবারেই পড়বেন না সেটা ঠিক না, আপনি বেছে বেছে, যেরকম রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম, অথবা আপনি চিন্তা করেন বেগম বেকার সাখাওয়াত হোসেন, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এনাদের যে অবদান, আপনি সেগুলো পড়বেন। আপনি তো সেই আহমেদ সফর অবদান কি, বা বদরুদ্দিন ওমর, আহমেদ শরীফ, আখতারুজ্জামান ইলিয়াস, ওনারা কি কি বলছেন, মানে ওনাদের এত আপনার হচ্ছে অবদান বা ওনাদের গল্প কবিতা এত পড়ার প্রয়োজন নাই। আপনি জাস্ট আধুনিক যুগের ইম্পর্ট্যান্ট যে লেখকদের আছে তাদের অবদান এবং প্রাচীন মধ্যযুগ পড়ে ফেলেন, তাতে আশা করি আপনি 4 মার্ক পেয়ে যাবেন। 4 মার্ক পেলে না, 1 মার্ক আপনাকে ছেড়ে দেবো, আপনার তো 200 মধ্যে 200 পাওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে কাটমার্ক হচ্ছে 110 বা 115। কাটমার্ক একটা বিষয় আছে, অনেকেই কেউ কেউ বলবেন যে এখানে যারা 140 45 পায় তারা মনে হচ্ছে মানে ভাইভাতে অনেক বেশি আগে থেকে, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম না। আমি যেটা মনে করি বা আমি যেটা এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে, এখানে আপনাকে কাটমার্ক যদি 110 হয় বা 105 হয়, 110 5 এটা পেলে কিন্তু এনাফ। কারণ ভাইবাটা এমন একটা বিষয় যে ভাইভাতে অনেক আছে যে রিটেনে 150 60 পেয়েছে, অনেক ভালো পেয়েছে, কিন্তু ভাইভাতে টিকে নাই। তো এখানে টিকার হচ্ছে গুরুত্বপূর্ণ, এরপর আপনি যদি বেশি পান সেটা হচ্ছে মানে ডিফারেন্ট থিং, বা আর আপনার জন্য পজিটিভ থিং আর কি, ডিফারেন্ট পজিটিভ থিং। তো যেটা বলতেছিলাম যে প্রাচীন মধ্যযুগ এবং আধুনিক যুগ কম পরে আপনি এই সিস্টেমে আগাবেন, তাহলে আপনি কিন্তু কম সময় এটা কভার করতে পারবেন। আর ভাষার এগুলো পড়া, এখানে অনেক পড়া আছে প্রত্যেকটা এই বিষয়ের মধ্যে, এগুলো তো আসলে আমি সংশ্লিষ্ট ক্লাসে মেন্টররা খুব ভালো মতো আশা করি ইনশাল্লাহ পড়িয়ে দিবেন। আমাদের সাথে থাকলে অবশ্যই আপনার সেই ডিরেকশনগুলো পাবেন যে আহ, কি কি সমার্থক বিরোধের সাথে পড়তে হবে, ওকে, বা আদার সব কিছু আর কি। আমরা নেক্সট স্লাইডে আসি। আচ্ছা, আরেকটা বিষয়, বাংলা সাহিত্যে যেরকম আমি আবার আরেকটা কথা হলো, যেরকম যে বাংলা সাহিত্যে বিভিন্ন পত্রিকা আছে, যে এই কোন পত্রিকার সম্পাদককে বা কোথা থেকে প্রকাশিত হয়, এরকম এরকম কিছু প্রশ্ন আসে। যেরকম আছে যে আপনারা যেরকম পড়ে আছেন যে বঙ্গদর্শন, বঙ্গদর্শন যে পত্রিকাটার সম্পাদক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একইভাবে আরেক রকম আছে যে আর্য দর্শন, আর্য দর্শন একটা এরকম পত্রিকা, অনেকগুলো পত্রিকার লিস্ট আপনি পাবেন, এটার সম্পাদক হচ্ছে যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ। তো আপনার জন্য তো বঙ্গদর্শী ইম্পর্টেন্ট না, বাট আর্য ইম্পর্টেন্ট, বাট আর্য দর্শন ইম্পর্টেন্ট না, সুতরাং এই যে আর্য দর্শন পরে আপনি টাইম লস করবেন না। আপনি ব্রেনটাকে জাস্ট যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে সেগুলোই পরেই আপনি ব্রেন ফুল করবেন। এটা কিন্তু যারা ফ্রেশার তাদের জন্য, যারা সিনিয়র তাদের সময় আছে তাদের কথা ভিন্ন, তারা তো অনেকটা অবারিত সময় তারা পড়বে বা পড়তে পারে। নেক্সট আমরা দেখি যে ইংলিশ, এখানেও যে 20 মার্ক আছে তার মধ্যে হচ্ছে, আমার কথাগুলো একটু জড়িয়ে যাচ্ছে, কেউ যদি কোনো বিষয় অস্পষ্ট হয়, পানি খাওয়ার সুযোগ নেই যেহেতু, আমরা তো আহ, রোজায় আছি সবাই। আচ্ছা যাই হোক, তো না বুঝে গেলে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে বুঝা যাবে না। আচ্ছা যাই হোক, এটা তো রেকর্ড হচ্ছে, আমি তো দেখার সুযোগ নাই। আচ্ছা ঠিক আছে। তো আমি এখানে যে 20 মার্ক আছে এর মধ্যেও কিন্তু আপনার হচ্ছে 15 মার্ক হচ্ছে মানে বাংলার মতোই, 15 মার্ক হচ্ছে গ্রামার, এবং 5 মার্ক হচ্ছে আমাদের বাংলা ইংলিশ লিটারেচার। এই ইংলিশ লিটারেচার এটা নিয়ে আমরা আসলে খুব বেশি ওরিয়েন্টেড না, ম্যাক্সিমামই, অনেকে ওরিয়েন্টেড, আমরা ম্যাক্সিমাম ওরিয়েন্টেড না। ইংলিশ লিটারেচারে এত সময় দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যে গ্রামার যেটা আছে যেখানে 15 মার্ক, এগুলো আমরা সবাই পড়ি, পার্টস অফ স্পিচ, তা স্পেশালি আপনার হচ্ছে পার্টিসিপেন্টস, ইনফিনিটিভ অ্যান্ড জিরান, এখান থেকে অনেক প্রশ্ন আসে। এগুলো পরে লেস ইম্পর্টেন্ট গুলো পড়বেন না, এগুলো বেশি পড়বেন। এগুলো আসলে বারবার একই কথা বলা হয় যে ইম্পর্টেন্ট গুলো পড়তে হবে। প্রিপোজিশন, কনজাংশন, এখান থেকে প্রশ্ন অনেক বেশি আসে।
ফ্রেজ ক্লোজ থেকে প্রশ্ন আসে, তো সবগুলোই আছে, কারেকশন, এগুলো পড়বেন, এগুলো আমাদের সংশ্লিষ্ট ক্লাসে মেন্টররা বলে দিবেন, জেন্ডার, নাম্বার, এগুলো সবই আমাদের পরিচিত। এগুলো আসলে এমন কঠিন কিছু না, কঠিন হচ্ছে আমাদের কাছে এই লিটারেচার। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমরা ইংলিশ পড়ার ক্ষেত্রে অবশ্যই সে বাংলার মতোই আমরা গ্রামারে অনেক টাইম দিব। এবং এগুলো গ্রামার আশা করি আমরা যারা এই লেভেল পর্যন্ত আসছি, আমাদের গ্রামাটিক্যাল নলেজ আল্লাহ রহমতে আশা করি খুব বেশি উইক না, সবাই মোটামুটি স্ট্রং। একটু দেখলে আপনার 15 মার্ক, দেখেন অনেকগুলো মার্ক আপনার হয়ে যাচ্ছে। আপনি বাংলা দেশ বিষয়াবলী বা আন্তর্জাতিক বিষয়াবলী এগুলো অনেক পরেও আপনি কমন কম ফেলতে পারেন, কিন্তু এই বাংলা গ্রামার, ইংলিশ গ্রামার, এই 30 মার্ক, এটাকে আপনাকে টার্গেট করতে হবে যে এই 30 মার্কে যেন আমার মার্ক না ছুটে। এখানে যেন আমি 30-এ 30 বা অ্যাটলিস্ট মানে 25 থেকে 30 এর মধ্যে আমি মার্কটা পাই। লিটারেচারে 5-5-10 এর মধ্যে সর্বোচ্চ 5 টার্গেট টাকা উচিত আমাদের ইন্টার্নদের বা ফ্রেশারদের। 10 টার্গেট করার প্রশ্নই আসে না, কারণ লিটারেচার অনেক পড়া, অনেক ফাস্ট পড়া। কারণ ইংলিশ লিটারেচার আপনি যে একটা মেন্টরস বই পড়েন দেখবেন অনেকগুলো সেখানে কবি সাহিত্যিক, এখানে আবার ইংলিশ পিরিয়ড আছে। আপনি যে দেখেন যে এই ইংলিশ লিটারেচার এগুলোতে নেনো রাইটার্স অফ দ্য লিটারারি পিসেস ফ্রম দ্য এলিজাবেথিয়ান পিরিয়ড টু টু দ্য 21st সেঞ্চুরি, এগুলো আপনার বিভিন্ন আছে, আপনার হচ্ছে এইজ ভাগ করা আছে, যে কোন এইজের রাইটার কে এবং তার কি কি অবদান, অথবা এই লাইনটা কে বলেছেন। এগুলো সব না পড়লেও আপনার সেই বাংলা সাহিত্যের মতো একই কথা, ইম্পর্ট্যান্ট যারা রাইটার আছেন, যেরকম আমরা যে বলি যে উইলিয়াম শেক্সপিয়ার বা এস.টি. ক্লোরিজ, উইলিয়াম ওরসওয়ার্থ, পি.বি. শেলি, জন কিটস, এই যে কয়েকটা নাম বললাম, এরকম আরো কয়েকজন আছে যে ওনাদের অবদানগুলো পড়লেই মোটামুটি মানে যথেষ্ট বলা চলে আর কি। এখান থেকে প্রশ্ন আসে যে আপনার কোনটা শেক্সপিয়ারের মানে ড্রামা কোনটা, অথবা এস.টি. কলেজের ড্রামা কোনটা, ওনাদের মানে ওনাদের লেখা কোনটা আছে। এবং সেকেন্ড থেকে আরেকটা প্রশ্ন আসে যে মানে কে হচ্ছে কোন এইজের। এটাও আপনাদের আমি আশা করি ক্লাসে এগুলো বলে দেওয়া হবে, যে এলিজাবেথিয়ান এইজের পিরিয়ডের কি রাইটারকে। তো ভিক্টোরিয়ান পিরিয়ডের রাইটার কিরকম প্রশ্ন আসে। আর এখানে যেরকম আমার কিছু প্রশ্ন আসে যে এই লাইনটা কে বলেছেন, যেরকম ট্রুথ ইজ বিউটি অ্যান্ড বিউটি ইজ ট্রুথ, এইটা মানে এটা কার উক্তি? এটা হচ্ছে ওই জন কিটসের উক্তি, এরকম করে প্রশ্ন আসে। জন কিটসের আরো অনেক উক্তি আছে, আপনি যদি দেখেন মেন্টরস বানানো বইতে, বিভিন্ন বইতে অনেক উক্তি আছে, সব তো আপনার প্রয়োজন নাই। এই যেগুলো আসে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ ইজ বিউটি, এরকম টাইপের যেগুলো কমন সেগুলোই আপনি পড়বেন। আবার যেরকম এই শেক্সপিয়ারের একটা আছে আপনার যে হ্যামলেট, হ্যামলেট তার যে একটা ড্রামা, সেখানে কিন্তু আছে যে হ্যামলেট নাটকে তার আহ, উপন্যাস আর কি, নভেল, তো যাই হোক, তো নাটক না। তো সেখানে আপনার হচ্ছে কয়েকটা চরিত্র আছে, যে আপনার হচ্ছে হ্যামলেট, কিং হ্যামলেট, লেডি হ্যামলেট, গাটটিউট, এবং হচ্ছে এবং এই মানে এগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যে তারপর হচ্ছে ক্লোডিয়াস, এগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার। লেস ইম্পর্টেন্ট ক্যারেক্টার ক্যারেক্টার কিছু আছে, যেরকম লোয়ার্টিয়াস, পলিনিয়াস, এগুলো পড়ার আপনার প্রয়োজন নাই। যে পরীক্ষা কিন্তু আসে যে গাটটিউট বা ক্লোডিয়াস এই ক্যারেক্টার কোন ওর লেখায় বা কোন নভেলে পাওয়া যায়, অ্যান্সার হবে কি যে আপনার হ্যামলেট। কিন্তু আপনার ওই যে পলিনিয়াস, দেখবেন আপনি যদি দেখেন যে এই নাটকে এই নভেলের ক্যারেক্টার অনেকগুলো ক্যারেক্টার আছে, ওই আপনি পলিনিয়াস লোয়াটিয়াস পরে টাইম লস করার দরকার নাই, যেগুলো থেকে প্রশ্ন বেশি আসে বা যেগুলো ইম্পর্টেন্ট ক্যারেক্টার সেগুলোই পড়বেন। ওকে, বাকিটা না, আমি অল্প কিছু বললাম, পুরোটাই হচ্ছে আমাদের ক্লাসে মেন্টর আশা করি ইনশাল্লাহ ডিসকাস করবেন। এরপর আসেন যে বাংলাদেশ বিষয় বলি, এখান থেকে 20 মার্ক। দেখেন আমি এই জেনারেল নলেজ পড়ার আগে 20-20-40 এটা শুরু করার আগে একটা কথা বলবো, যে জেনারেল নলেজ মানেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স বা সাম্প্রতিক বিষয় বলি নয়। এই এই ডেফিনেশনটা আমাদের কারো কারো মনে থাকে, যে সামনে বিসিএস পরীক্ষা সুতরাং কারেন্ট অ্যাফেয়ার্স প্রত্যেক মাসে একটা করে কিনে ধুমায় সেটা পড়বো না, এরকম না। কারণ কারেন্ট সাম্প্রতিক বিষয়গুলো থেকে সর্বোচ্চ 5টা প্রশ্ন আসবে 40টার মধ্যে, 5 থেকে 6টা, এর বেশি না। আপনার কিন্তু যে ঘটনা, কারণ কারেন্ট জিনিসগুলো অনেক সময় হয় আপনার হচ্ছে পরিবর্তন হয়। আজকে দেখলেন যে ডোনাল্ড ট্রাম্প, আমাদের সমাজে এরকম আসছিল যে ডোনাল্ড ট্রাম্পের সাথে 30 MBCS এ কিম জং উন, উত্তর আফ্রিকা, আপনার হচ্ছে উত্তর কোরিয়ার, যে ওনাদের একটা বৈঠক হয় ওই সময় 18 সালে, 12ই জুন হয়েছিল এটা, এবং সেটা হচ্ছে সিঙ্গাপুরের সান্তোস দ্বীপে, শান্ত সম্ভবত বা সান্তোস এরকম দ্বীপে। তো এটা কিন্তু ওই সময় হয়েছিল, ওটা একটা আলোচিত বিষয় ছিল। আমি জাস্ট এগুলো পত্রিকা পড়েছি, যে প্রত্যেকটা পত্রিকার পত্রিকা আমরা পড়তে গেলে যারা, বিশেষ করে মেইল আমরা যারা আছি, আমি পত্রিকা পড়তে বলি কিন্তু খেলার খবর না।
মানে একটা আমাদেরকে অ্যাটাক করেছে খেলার খবর, খেলার পর থেকে টাইম লস করে, কিন্তু খেলা থেকে প্রশ্ন আসে না আসে না বললেই চলে। সুতরাং আপনাকে পড়তে হবে ইউজুয়ালি যেই আপনার বৈশ্বিক বিষয়গুলি, অন্তত এই পিসটা, পত্রিকার বাকি পিসে পেজ না পড়েন, অন্তত আন্তর্জাতিক বিষয়গুলি এবং হেডলাইনগুলো, ফার্স্ট পেজের হেডলাইনগুলো, বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে কারেন্টলি, এগুলো পড়বেন। তো যেটা বলতেছিলাম যে আমাদের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাথে যে কিম জং উনের যে বৈঠকটা হইলো, ওটি নিয়ে প্রশ্ন আসছে। ওনার যদি সেকেন্ড আরেকটা বৈঠক হইতো এর মধ্যে, তখন কিন্তু প্রশ্ন হয়ে যেত, কারণ আরেকটা বৈঠক উনি করে ফেলছেন। তো সেরকম সাম্প্রতিক যে ঘটনাগুলো, এগুলো চেঞ্জেবল, এগুলো বারবার চেঞ্জ হয়। তো এগুলোতে টাইম খুব বেশি না দিয়ে দিবেন, অবশ্যই এগুলো পড়বেন, কম বেশি পড়বেন, কিন্তু বেশি সময় দিবেন যে ঘটনাগুলো ঘটেছে অতীত, যেটা পরিবর্তন করা সম্ভব না, সেগুলো ইতিহাস, সেগুলো থেকে প্রশ্ন বেশি পড়বেন। বাংলাদেশ বিষয়াবলীর ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট, এগুলো তো পিএসসি সিলেবাস দিয়েছে এবং সিলেবাসের মধ্যে থেকে প্রশ্ন ইউজুয়ালি আসে। তবে কিছু টপিকস আছে যেখান থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে এবং একাধিক প্রশ্ন আসবে, কিন্তু পড়া কম যেরকম সংবিধানে কিছু ধারা আছে, সব ধারা তো পরীক্ষায় আসে না। এই যে বাংলাদেশের সংবিধান, এখান থেকে প্রশ্ন অবশ্যই অবশ্যই আসবে। ইম্পর্টেন্ট যে ধারাগুলো আছে, ভাগ আছে সংবিধানের, এবং সংবিধানের আপনার সংশোধনী আছে, সংবিধানের ইতিহাস আছে, এগুলো পড়লে আপনি কিন্তু প্রায় এখান থেকে প্রায় 1 মার্ক তো আসবে, 2টা মার্কও আপনি এখান থেকে পেতে পারেন, 2 মার্ক বা 3 মার্কও পেতে পারেন, এগুলো ইম্পর্টেন্ট সংবিধান। তারপর দেখেন যে প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, মানে সেই খ্রিস্টপূর্ব থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ইতিহাস, এটা কাভার করে এইটুকু। কিন্তু আমরা দেখেছি যে সাধারণত 71 পরবর্তী ইতিহাস থেকে প্রশ্ন খুব একটা আসে না, 71 থেকে প্রশ্ন বেশি আসে। 71 এবং 71 পূর্ববর্তী, মানে 47 থেকে 71, এই সময়টা, এই পাকিস্তান আমাদেরকে যে শাসন করেছে, শোষণ করেছে, যাই হোক, এই পিরিয়ডটা থেকে প্রশ্ন বেশি আসে। এবং ব্রিটিশ পিরিয়ড থেকে প্রশ্ন আসে, বিভিন্ন লর্ড তাদের কে কোন প্রথা চিরস্থায়ী বন্দোবস্ত কে দিয়েছে, সর্বশেষ ভাইসরয় কে ছিলেন, আহ, এরকম বিষয়গুলো, মানে ব্রিটিশ পিরিয়ডটা। বা জালিয়ানওয়ালাবাগ যে ভুলে গেলাম, জালিওয়ালাবাগ জানেন একটা হত্যাকাণ্ড আছে, এটা কত সালে হয়, সম্ভবত 1920। তো যাই হোক, তো এই হত্যাকাণ্ডের উপর আপনার হচ্ছে কারণে কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু ওনার একটা নাইট পদক উনি কিন্তু ত্যাগ করেছে। তো যাই হোক, এরকম প্রশ্নগুলো, ব্রিটিশ পিরিয়ডের ঘটনাগুলো, এগুলো আপনারা যারা এখন পড়তেছেন, আমি যেহেতু অনেক আগে পড়েছি, আমার তো রিসেন্ট পড়া খুব একটা নাই, বা খুব একটা দেখেও আসতে পারিনি আহ, এই ক্লাসের জন্য বা সেশনের জন্য। আপনাদের যারা পড়তেছেন তাদের অবশ্যই চর্চা আছে। এবং আরেকটা বিষয় হচ্ছে মুঘল পিরিয়ডটা, যেহেতু এই মুঘল আমলে আমাদের এই বাংলা অনেক বেশি সমৃদ্ধ ছিল, এখানে মুঘল পিরিয়ডটা, সেই বাবর থেকে শুরু করে মুঘল পিরিয়ডটা পড়তে হবে বা পড়বেন। তার আগে যে পিরিয়ড, আসলে ওই মুঘল পিরিয়ড আস্তে আস্তে আপনি যখন একটা বই ধরবেন, আপনারা যখন আপনি রিসোর্স শুরু করবেন, আপনি সেই শশাঙ্ক বা তার আমল থেকে শুরু করবেন, সেই বিভিন্ন ফখরুদ্দিন মোবারক শাহ, বিভিন্ন ধরনের যে সেই, মানে সেই 600 থেকে শুরু করে 1500 1600 সাল, এই এত, মানে এখানে অনেকগুলো মানে শাসক পড়বেন, তাদের অবদান পড়বেন, এগুলো পড়ার খুব একটা প্রয়োজন নাই, মানে লেস ইম্পর্ট্যান্ট, এখান থেকে আসে কিন্তু আসে না সেটা না। আপনি আমার যেহেতু সময় কম, বারবার সে একই কথা বারবার মানে রিপিট করতেছি, যাতে এটা আপনার মানে মগজে ঢুকে যায় যে আমাকে ইম্পর্টেন্ট টপিক যেখান থেকে প্রশ্ন বেশি আসে, লাইক মুঘল আমল, বা আপনার হচ্ছে ব্রিটিশ পিরিয়ড, পাকিস্তান পিরিয়ড এবং 71, এই সময়টা বেশি পড়তে হবে। এবং আপনার হচ্ছে টপ অফ দা, আমি কি বলবো যে টপ লাইন, সেটা হচ্ছে বলবো যে সাম্প্রতিক বিষয়তে এত টাইম দিবেন না, সাম্প্রতিক মানেই কিন্তু জেনারেল নলেজ না, এটা মাথায় ঢুকে রাখতে হবে। আমি অনেক সাম্প্রতিক পরে টাইম লস করছিলাম, এই কারণে আপনাদেরকে এটা আমি বারবার বলতেছি। ওকে। তো বাকি যে কৃষি সম্পদ, জনসংখ্যা, এই পার্টটা, জনসংখ্যা আদমশুমারি, এইখান থেকে পড়াগুলো খুব পেইড কোশ্চেন, মানে পড়া খুব বেশি না এই পার্টটা। অর্থনীতি বলতে অনেক কিছু আছে, কৃষিজে পড়া বেশি নাই, বাট জনসংখ্যা আদমশুমারি, উপজাতি, এখানে পড়া কিন্তু কম। আপনি যে শুরু করে একেবারে আলিফ থেকে শুরু করবেন না, মানে প্রথম লাইন থেকে শুরু করবেন না, আপনি দেখবেন যে কোনখানে পড়াটা কম, আপনার মার্ক অনুযায়ী পড়তে হবে যে এখানে পড়া কম কিন্তু মার্ক বেশি, এখানে পড়া অনেক বেশি, অর্থনীতি কি শিল্প বাণিজ্য, বাট এখানে কিন্তু পড়া কম আছে। সুতরাং আপনি আগে এইটা পড়বেন। ওকে। আর কি কি পড়বেন সব তো ডিসকাস করতে গেলে, এই বাংলাদেশ এই বিষয়গুলো ডিসকাস যদি করতে পারবো না, আমার সেই ক্যাপাবিলিটিও আমার নাই, যাই হোক, কিছু বিষয় তো পারবো, মেডিকেল পার্টটা অবশ্যই আমার সেটুকু করতে পারবো, কিন্তু সেগুলো একটা করতে গেলে অনেক টাইম লাগবে। তো সেই প্রসেসে আমি যাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে আজকের ক্লাসে কিভাবে আমরা শর্টকাটে, মানে ইন্টার্নশিপ পিরিয়ডে প্রিপারেশন নিতে পারি, সেগুলো নিয়ে আলোচনা যদি করতেছি, আমি শর্টকাটের মধ্যেই থাকি। সংবিধান, সরকার ব্যবস্থা, এই সরকারের বিভিন্ন আপনার হচ্ছে পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট, সরকার ব্যবস্থাটা পড়বেন, এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, খেলাধুলা, এই বাংলাদেশ পড়তে গেলে এই বাংলাদেশের খেলাধুলা, খেলাধুলা থেকে প্রশ্ন খুব কম আছে, সেটা হোক বাংলাদেশ হোক আন্তর্জাতিক। বিশেষ করে মেইল পার্সন আমরা যারা আছি, আমাদের তো আসলে খেলাধুলার প্রতি একটা অ্যাট্রাকশন সবারই থাকে। সুতরাং এই খেলাধুলা নিয়ে বেশি পড়াশোনা করা যাবে না, প্রশ্ন সেরকম আসে না এখান থেকে।
আন্তর্জাতিক সেই একই কথা। আপনার হচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মতো এখানেও এত সাম্প্রতিক অনেক বেশি পড়া দরকার নাই, অল্প সাম্প্রতিক জাস্ট কিছু ধারণা রাখলেই হবে পত্রিকা থেকে। আর আপনার হচ্ছে ম্যাপটা সম্পর্কে ধারণা রাখবেন। যারা আন্তর্জাতিক বিষয়গুলি পড়তেছেন বা যারা, আপনি চিন্তা করবেন যে আপনি ভাইবা দিবেন, এরপরে এটা তো চান্স পাবেন ইনশাল্লাহ, ভাইবাও দিবেন। আপনি ম্যাপটার সম্পর্কে একটা ধারণা যদি পান তাহলে দেখবেন ভূ রাজনীতি বা এই বিভিন্ন আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সব কিছু আপনার, আপনি যখন পড়তে যাবেন, যখন ম্যাপটা আপনার মাথায় থাকবে, তখন কিন্তু পড়াগুলো আপনার খুব ভালো রিক্যাপিচুলেট হবে, যে কোন মহাদেশে কোন রাষ্ট্রের পাশে কোন দেশ। আপনি ম্যাপ যদি দেখেন তাহলে আপনার ইউরোপিয়ান, পশ্চিম ইউরোপ কোনগুলো, পূর্ব ইউরোপ কোনগুলো, কোনগুলো বাল্টিক রাষ্ট্র, কোনগুলো স্ক্যান্ডিনেভিয়ান রাষ্ট্র, তো আপনার তো এগুলো মুখস্থ দরকার নাই। বা কোনগুলো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে আছে, এগুলো আপনি জাস্ট ম্যাপটা দেখলে, বাল্টিক সাগর দেখবেন, দেখুন তার সেখানে আছে এস্তোনিয়া, লিথুয়ানিয়া, লাটিভিয়া, সুন্দর মতো পাশাপাশি আছে, এগুলো বাল্টিক রাষ্ট্র। তো সুতরাং এগুলো, আর পূর্ব পশ্চিম আপনি ম্যাপটা যখন পরীক্ষা কিন্তু আসে যে পশ্চিম ইউরোপীয় দেশ, পূর্ব ইউরোপীয় দেশ কোনগুলো, এগুলো ম্যাপ দেখলেই বুঝবেন। অথবা রাশিয়ার সীমান্তে কি আছে দেখবেন, পোল্যান্ড আছে, এটা ম্যাপ দেখলে আপনি বুঝবেন। সুতরাং ম্যাপটা খুব ইম্পর্ট্যান্ট। এবং আপনার বিভিন্ন প্রণালী ম্যাপের মধ্যে, আপনার প্রণালীগুলো আলাদাভাবে মুখস্থ করে আসলে খুব একটা থাকে না। আমি দেখেছি যে জিব্রাল্টার প্রণালী, পক প্রণালী, কোন প্রণালী কাকে কে পৃথক করছে, কাকে কে যুক্ত করছে, তো এগুলো বিষয় কিন্তু আপনি ওই ম্যাপ থেকেই দেখবেন। এবং কোন দেশের রাজধানী কি, এগুলো ম্যাপ থেকেই দেখবেন। ওকে, আমি ম্যাপ থেকেই দেখি অনেকভাবে মনে, বিশেষ করে এই প্রণালীগুলো, লাইনগুলো এবং সীমারেখা, যেরকম পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সীমারেখা কি, তো এই যে ডুরান লাইন, এই লাইনগুলো বা রেড ক্লিফ লাইন, বাংলাদেশ আপনার হচ্ছে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তো এই লাইনগুলো কিন্তু আপনার হচ্ছে আহ, মানে আপনার যখন ম্যাপ দেখবেন, ম্যাপে লাইনগুলো সেরকম সমস্ত সীমারেখাগুলো দেওয়া আছে, এবং কোনটা অমীমাংসিত এরিয়া সেটাও কিন্তু ম্যাপে দেওয়া আছে। সুতরাং ম্যাপটা সম্পর্কে একটা ধারণা, আন্তর্জাতিক পড়ার আগেই আগে ম্যাপটা নিয়ে আপনি পড়বেন। আন্তর্জাতিক যেগুলো এখানে আমাদের ইসে আছে সবগুলোই পড়তে হবে, আমাদের মেন্টররা সব অবশ্যই ডিসকাস করবেন। তবে কিছু বিষয় আছে যেখানে পড়া কম, যে আন্তর্জাতিক সংগঠন, জাতিসংঘ, পেইড কোশ্চেন প্রশ্ন আসবেই, যে জাতিসংঘের সদর দপ্তর কোথায়, এর প্রতিষ্ঠার ইতিহাস, বিভিন্ন মহাসচিব, কোন মহাসচিব কিভাবে মৃত্যুবরণ করছে, এরকম কিছু বিষয় আছে। এবং হচ্ছে বর্তমান মহাসচিব কে, যে কিছুদিন আগে বাংলাদেশে আসছিলেন, যাই হোক। এবং হচ্ছে যে জাতিসংঘের বিভিন্ন সদর দপ্তর, আপনার হচ্ছে বিভিন্ন অঙ্গ সংগঠন আছে, এই সংগঠনগুলো কবে প্রতিষ্ঠিত হয় বা সেগুলোর সদর দপ্তর কোথায়, এখান থেকে প্রশ্ন মানে আসবেই, ইউজুয়ালি এখান থেকে ইউজুয়ালি আসবেই। এবং আপনার হচ্ছে অর্থনৈতিক প্রতিষ্ঠান, আইএমএফ, কোথায়, সদর দপ্তর কোথায়, বা এটা কত সালে প্রতিষ্ঠিত হয়, এগুলো বিষয়। আন্তর্জাতিক পরিবেশগত ইস্যু, এই যে ধরিত্রী সম্মেলন আমরা পড়েছিলাম, যে ব্রাজিলের রিও ডি জেনিরোতে হয়, তো সেখান থেকে শুরু করে পরিবেশের সমস্ত সম্মেলনগুলো আছে, এগুলো থেকে প্রশ্ন বেশি আসে। সম্মেলন, যে কপ সিওপি একটা সম্মেলন আছে, এই সম্মেলন কততম কপ, সর্বশেষ কপ সম্মেলন কোথায় হয়, মানে কোন দেশের এবং কোন ক্যাপিটালে হয়, কত সালে হয়, কোন তারিখে হয়, এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। পরিবেশগত ইস্যুতে পড়া কম আছে, কিন্তু আপনার হচ্ছে প্রশ্ন আসে আর কি। এগুলো আর ডিসকাশন খুব একটা করবো না, কারণ আপনি ম্যাপ পড়লে আর বাকিটা আমাদের মেন্টরদের সাথে যদি থাকেন, জেনিসের সাথে, ইনশাল্লাহ আপনি ক্লাস এগুলো খুব ভালো মতো আপনার আয়ত্ত হয়ে যাবে আশা করতেছি। গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতা, এখানে মানসিক দক্ষতা খুবই আপনার হচ্ছে ইন্টারেস্টিং বিষয় আছে এখানে। যে 365 দিনে বা এই বছরে কতটা শুক্রবার আছে, বা ঘড়ি কাটার কিছু প্রশ্ন আছে, এগুলো পড়া খুবই কম। এই 10 মার্ক, আমি মনে করি 10 মার্কে 10-এ পাওয়াই যোগ্যতা আমাদের সবার আছে, এবং খুব কম সময়ে। গাণিতিক যুক্তিতে সময় আপনি হয়তো বা পাবেন না, আপনার হচ্ছে অনেক অনেক থাকে, যে এই বাস্তব সংখ্যা বা লসগু গসাগু এগুলো তো সহজ আছে, বা আপনার ওই যে অনু সবগুলোই সহজ, লাভ ক্ষতি, কিন্তু এগুলো অনেক প্রশ্ন আছে, বড় বড় প্রশ্ন, দেখা যাচ্ছে এগুলো করতে টাইম লাগে। কিন্তু ওই গাণিতিক মানসিক দক্ষতার প্রশ্নগুলো, এতে সুবিধা হচ্ছে এখানে পড়া কম, এবং একই রকম মানে প্যাটার্ন থেকে প্রশ্ন বারবার আসে। এবং এই 10-এর মধ্যে 8 থেকে 10 আপনাকে টার্গেট করতে হবে। আর গাণিতিক যুক্তি যে বিষয়গুলো আছে, এগুলো অবশ্যই মেন্টর আমাদেরকে ক্লাসে পড়াবেন। বিন্যাস সমাবেশে অনেক সময় এগুলো করতে অনেক বড় সংখ্যা থাকে, এগুলো করতে সময় লাগে। তো এগুলো আমি মনে করি যে খুব মানে অনেক বেশি সময় দিবেন না এগুলোতে। এগুলো তো বেসিক, যখন আপনি পড়বেন, পড়ার সময় অবশ্যই দেখবেন যে কোনখান থেকে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন বেশি আসে, মেন্টাররা বলে দিবে। সো সেই জিনিসগুলো একটু বারবার দেখবেন। এবং পরীক্ষায় যখন আপনি দিবেন, তখন তো অবশ্যই পরীক্ষার আগে আমাদের গাইডলাইন দেওয়া হবে, যে এই ম্যাথ করে খুব একটা টাইম নষ্ট করা যাবে না। কিছু কিছু ম্যাথ থাকবে যেগুলো খুবই সহজ, আপনি দেখলেই বুঝবেন। আর কয়েকটা ম্যাথ থাকবে এরকমই, যে 2-3টা এরকম থাকবে, যে আপনি এই জন্য 5 মিনিট, এগুলো দেয়ই হচ্ছে আপনার 5 মিনিট সময় খাওয়ার জন্য। তো সুতরাং আপনি 5 মিনিট সময় নেবেন না, 1 মার্ক গিয়েছে, স্যাক্রিফাইস করতে হবে। ওকে। আচ্ছা, এরপর আসেন, আমি বেসিক কিছু কথা বললাম আর কি। আসলে এগুলো ডিসকাস করতে তো অনেক করা যায়, বা অনেক ডিসকাস করার মধ্যে বিষয় আছে, তো আমাদের ক্লাসের প্রতিপাদ্য সেটা না, ডিসকাস করা না, আমাদের জাস্ট জিস্টগুলো আমরা বলবো আর কি। এরপর সে জেনারেল পার্ট।
জেনারেল পার্টে আমরা হচ্ছে কিভাবে পড়বো। তো এর প্রথমে আপনাকে গোল ঠিক করতে হবে যে আপনি কি পড়তেছেন, যে আপনি এখানে আপনি মানে কোন কি পরীক্ষা দিতে আসছেন, এটাকে বিসিএস না পোস্ট গ্রাজুয়েশন। আপনি যখন বিসিএস পড়বেন তখন আপনাকে জিস্ট বা পাল প্রত্যেকটা সাবজেক্টের জিস্ট বা পাল পড়তে হবে। তার আগে বলে নেই যে এখানে আমাদের সিলেবাসটা আর কি, সিলেবাস আপনারা জানেন, যেখানে বলা আছে ফিজিওলজি অ্যানাটমি থেকে 50 মার্ক, এরকম ডিস্ট্রিবিউশন দেওয়া নাই যে ফিজিওলজি থেকে 25টা আসবে বা অ্যানাটমি থেকে 25টা আসবে, মেডিসিন এবং প্যাথোলজি 4-25-100 এরকম কোনো কোনো বিষয় কিন্তু নাই। পিএসসি মেম্বাররা বা যারা প্রশ্ন করেন প্রশ্নকর্তারা তাদের মর্জির উপর ডিপেন্ড করে ওনারা প্রশ্ন করবেন। ওনারা চাইলে ফিজিওলজি থেকে 20টা এবং অ্যানাটমি থেকে 30টা দিতে পারেন। ইউজুয়ালি 25 আমরা ধরেই আগাই আর কি, বা এইভাবেই হয়। আচ্ছা, তো যাই হোক আমি বলতেছিলাম যে আপনাকে কি গোল ঠিক করতে হবে আপনি কি পরীক্ষা দিচ্ছেন। আপনি যদি রেসিডেন্সি বা পার্ট অন দেন, সেক্ষেত্রে আপনাকে এই বিষয়গুলো অনেক ডিটেলস পড়তে হবে। কিন্তু আপনি বিসিএস দেন, আপনি কিন্তু সব ডিটেলস পড়তে যাবেন না, যাবেন না, অবশ্যই যাবেন না। সেক্ষেত্রে কি সমস্যাটা কি হবে, যে দেখবেন যে আসলে পড়াশোনার একটা লোভ আছে। আমরা ওদের পড়তে মন চায় না, এটা যেরকম সত্য, আবার পড়তে বসলে, এটা আমার ক্ষেত্রে, আমার মনে হয় অনেকের ক্ষেত্রে সত্য, পড়তে বসলে একবার শুরু থেকে শুরু করি যে আমার এটা সব শেষ করতে হবে এই পার্টের। কিন্তু নট লাইক দ্যাট, এইভাবে না, যে সব না পড়ে, পড়ার লোভ সংবরণ করে। আপনাকে মাথায় রাখতে হবে যে আমার এতগুলো টপিকস আছে, পড়ার আগে আপনাকে অবশ্যই ক্যালকুলেট করে নিতে হবে আপনার পড়ার ভাস্টনেসটা কতটুকু, কতগুলো টপিকস আপনাকে টাচ করতে হবে। এক অ্যানাটমির মধ্যে এখন কতগুলো সিস্টেম আছে, এরকম ফিজিওলজি অনেকগুলো সিস্টেম আছে। প্যাথোলজির মধ্যে যদিও মাইক্রোবায়োলজি নাই, মানে আলাদা মাইক্রোবায়োলজি নাই, এই প্যাথোলজির মধ্যেই কিন্তু মাইক্রোবায়োলজি, ইনফেকশন ডিজিজ, প্যারাসাইট, এগুলো সব আছে, স্টেরিলাইজেশন এগুলো আছে। এবং এখান থেকে 39 42 প্রশ্ন আসছে। সুতরাং মাইক্রোবায়োলজি পুরোটা কিন্তু আপনার টপিকস প্যাথোলজির মধ্যে। আর মেডিসিন তো হিউজ। মনে করেন যে পেডিয়াট্রিক্স নাই, না ওইখান থেকে প্রশ্ন আসবে। যেরকম আমি বলি যে কজ অফ নিউনেটাল সেপসিস, এইটা প্রশ্ন আসছিল আপনার হচ্ছে 42 বিসিএস এ। সুতরাং মানে এটা ভাবার কোনো সুযোগ নাই যে আপনার হচ্ছে শুধুমাত্র ওই সিলেবাসের মধ্যেই তারা পড়ে থাকবেন, সিলেবাসের বাইরে প্রশ্ন কিন্তু দিয়ে দিবে ওই ইকুয়ালি, মানে কোন অর্গানিজম নিউক্লিয়ার সেপসিস করে, সেটা হচ্ছে ইশিরিকিয়া কোলাই, এটা কিন্তু পেডিয়াট্রিক্সের পড়া। আবার যেরকম ফার্মাকোলজি, যেটা কিন্তু আপনাদের সিলেবাসে নাই, ফার্মাকোলজি সিলেবাসে কিন্তু নাই। কিন্তু দেখেন প্রশ্ন কিন্তু আসছে যে প্লাজমা হাফ লাইফ ডিপেন্ডস অন, প্লাজমা হাফ লাইফ কিসের উপর ডিপেন্ড করে, এটা কি আপনি প্যাথো ফিজিও অ্যানাটমি বা ইসে পাবেন, মেডিসিন পাবেন, অবশ্যই পাবেন না। কিন্তু সিলেবাসের বাইরে মেডিকেল সায়েন্সটা কিন্তু আসলে সিলেবাস দিয়ে কভার করা যায় না। পিএসসি যেটা দিয়েছে, কিন্তু সিলেবাসের বাইরে প্রশ্ন তারা 39 42 দিয়েছে, এবং নেক্সট বিসিএসে দিবে। যদি প্রশ্নগুলো খুব একটা কঠিন না, সেখানে ছিল যে প্লাজমা হাফ লাইফ ডিপেন্ডস অন, সেটা কি অ্যান্সার কি ছিল, যে না সরি মানে প্লাজমা ক্লিয়ারেন্স ডিপেন্ডস অন, প্লাজমা ক্লিয়ারেন্স কিসের ডিপেন্ড করে, অ্যান্সার ছিল প্লাজমা হাফ লাইফ। এটা তো আপনার মানে সিঙ্গেল বেস এসবি এর মতো আর কি, একটাই অ্যান্সার। ওকে, এটা কিন্তু ফার্মা থেকে আসছিল। আবার কোন অ্যান্টিটিবি ড্রাগ আপনার হচ্ছে, মানে কোন অ্যান্টিডায়াবেটিক ড্রাগগুলো ওয়েট লস করে, এটা আমরা কিন্তু ফার্মাকোলজিতে পড়েছি, প্রশ্ন কিন্তু এটা আসছিল 42 বিসিএস এ। আবার প্রশ্ন আসছে যে ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে নিচের কোন ড্রাগ। আমরা যে পড়েছি যে ডিএমআরডি বা সাইটোটোক্সিক ড্রাগ, তার মধ্যে ডি কিছু আছে ডিএনএ সিনথেসিস ইনহিবিট করে, যেরকম অ্যাজাথোপ্রিন, আনসার ছিল অ্যাজাথোপ্রিন। তো দেখেন এটা কি, এগুলো যেগুলো প্রশ্নের কথাগুলো বললাম, এগুলো সব কিন্তু সিলেবাসের বাইরে, কিন্তু প্রশ্ন কিন্তু এখান থেকে আপনাকে দিয়ে দিয়েছে। আবার মাইক্রোবায়োলজি থেকে প্রশ্ন আসছে যে আপনার হট ওয়্যার ইভেন দিয়ে আমরা কি আপনার হচ্ছে স্টেরিলাইজ করি, যেরকম অ্যান্সার ছিল হচ্ছে সোয়াব স্টিক। তারপর অ্যান্সার ছিল যে কোন প্যারাসাইটগুলো হচ্ছে তার লাইফ সাইকেলে লাংসকে ক্রস করে, যেরকম অ্যাসকারিস লাম্ব্রিকয়েডিস। তো এরকম আর কোনগুলি ইন্টারসেলুলার প্যারাসাইট। তো দেখেন এগুলো থেকে মাইক্রোবায়োলজি আপনার টপিক্স মানে অনেক ভাস্ট টপিক্স। যেহেতু অনেক ভাস্ট টপিক্স, আমাদের সেই মানে এক ইসে বাক্যে স্লোগান আসতে হবে যে আমরা প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা পার্টি সেগমেন্ট, যেরকম অ্যানাটমির থোরাক্স অ্যাবডোমেন, এই প্রত্যেকটা সেগমেন্টই টাচ করব। এবং এই অ্যাবডোমেন মধ্যে তো অনেক পড়া আছে, এর মধ্যে থেকে ইম্পর্টেন্ট যে জিস যে টপিকসগুলো যেগুলো ভিতরে পড়বো না, আমাদের ভিতরে খুব কম পড়বো, আগে হচ্ছে জিস পরে আমি একটা মানে কনফিডেন্স গেইন করবো। যখন আপনি ভিতরে পড়তে বেশি পড়তে যাবেন, দেখবেন যে আপনার অনেক কিছু বাকি, আপনার এই হা হুতাশে আপনি কনফিডেন্স হারাই ফেলবেন। আর যখন আপনি অল্প অল্প করে ইম্পর্টেন্ট গুলো জেনেসিস সাথে থেকে বা আদার্স কোনো মেন্টরের সাথে থেকে যখন আপনি শেষ করে ফেলবেন, তখন আপনি কনফিডেন্স গেইন করবেন। ওই কনফিডেন্সে যেগুলো দেখা যাচ্ছে আপনি ধারণার উপর একটা দেখাবেন, দেখবেন আল্লাহর মতো হয়তো হয়ে যেতে পারে বা হয়ে যায় ইউজুয়ালি। আচ্ছা, যেরকম আমি একটা এক্সাম্পল দিয়ে যদি বলি যে আমাদের ইউরিনারি ব্লাডারের 39 বিশেষ একটা প্রশ্ন আসছিল যে আপনার হচ্ছে স্কুটার মাসেল কি, অ্যান্সার ছিল ডার্টোস মাসেল। তো যাই হোক অনেকের সেখানে প্রথম ছিল ডেট্রুজর। তো অনেকেই ডেট্রুজর দেখে দাগিয়ে ফেলছে। তো বিসিএস এর প্রশ্ন এরকমই আসে।
কিন্তু রেসিডেন্সি বা আপনার হচ্ছে পার্টনার কোশ্চেন এরকম আসে না, সেখানে ডিফারেন্ট আসে। যেরকম ইউনি ব্লাডারের যে ডেট্রুজার মাসেল, এই ডেট্রুজার মাসেল আমরা যেটাতে তিনটা ভাগ আছে, আউটার লঙ্গিসিউডাল বা মিডল সার্কুলার, ইনার লঙ্গিসিউডাল। আউটার লঙ্গিসিউডাল মাসেল কি করে, এটা হচ্ছে ইট কন্টিনিউস উইথ দ্য মাসেলস অফ প্রোস্টেট অ্যান্ড ইট ফর্মস দ্য পিউভিসিক্যালিস অ্যান্ড রেক্টোভেসিক্যালিস, আমরা এটা পড়েছি দত্ত বইতে, এরকম লাইন করে লেখা আছে। এবং যে মিডল সার্কুলার লেয়ার, এটা হচ্ছে স্ফিংক্টার ভেসিকি বা ইন্টারনাল ইরেথ্রাল স্ফিংক্টার ফর্ম করে। আর ইনার সার্কুলার কি, এটা কন্টিনিউস উইথ ইরেথ্রাল মাসেল, কন্টিনিউস উইথ ইরেথ্রাল মাসেল। তো এগুলো যেন আমাদের অবশ্যই প্রয়োজন, এটা হচ্ছে পার্ট ওয়ান বা রেসিডেন্সিতে। কিন্তু আপনার হচ্ছে বিসিএস এ শুধু এটুকু জানলেই হবে যে মাসেলের নাম কি, ডিফিউজার মাসেল, এবং স্কোটার মাসেলের নাম কি, ডায়াটোস মাসেল। এটুকু জানলে আমাদের জন্য যথেষ্ট, আমি মনে করি আর কি। আর কারণ এখানে যে প্রশ্নগুলো আসবে, 100 মার্কের যে প্রশ্ন আমরা যদি ডিস্ট্রিবিউট করি, 50টা কোশ্চেন দেখবেন সবাই পারবেন। মানে একেবারে ফ্রেশার থেকে শুরু করে যারা এক্সপায়ার্ট, মানে আমি বলি যে এক্সপায়ার্ট ঠিক ওইভাবে বলা ঠিক না, মানে পড়াশোনা থেকে অনেক দূরে আছে দীর্ঘদিন যাবত, অনেকেই দেখবেন যে তারা স্পেশাল এমবিবিএস এরকম হয়তোবা টিকেও নাই বা দীর্ঘদিন দেওয়া হয় নাই, তারা কিন্তু স্পেশাল বিসিএস শুনে স্পেশাল বিসিএস এর মানে এই ইন্সপিরেশনে চলে আসবে অনেকদিন পড়াশোনার বাইরে, কিন্তু তারাও কিন্তু ওই 50 কোশ্চেন পারবে। এইটাই হবে, এটাই বাস্তব। আপনি যদি মুসিল বিয়ালিশ বিসিএস দেখেন, যেরকম প্রশ্ন আসবে, নিচের কোনটি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নয়, তো সেখানে আপনারা জানেন যে ম্যাক্রোফেজ, dendritic cell and Langerhans cells, these are the APCs, antigen presenting cell। এটা 42 BCS এর প্রশ্ন, এবং সেখানে অপশন ছিল নিউট্রোফিল, এবং অ্যান্সার ছিল নিউট্রোফিল, এটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নয়। এটা জানার জন্য আপনার তো অনেক বেশি পড়ার কোনো প্রয়োজন নেই। এটা আপনি ওই ফিজিওলজির ফার্স্ট ইয়ারে যে পড়ে আসে সে, বা সেকেন্ড ইয়ারে পড়ে সে ওইটা জানে। আবার যেরকম প্রশ্ন আসছিল যে কজেস অফ হাই রেজ অফ ইএসআর, আমরা কিন্তু হাই রেজ অফ ইএসআর কিছু কজ পড়ছি, যে টিবি, মাল্টিপল মাইলোমা, তারপর হচ্ছে ম্যালিগনেন্সি, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, চারটা, যেখানে ইএসআর মোর দেন 100 হয়ে যায়। ওরকম একটা কোশ্চেন ছিল 42 BCS এর, নিচের কোনটি হাইড্রোজো বিএস এর কজ, সেখানে অপশন ছিল মাল্টিপল মাইলোমা, এবং সেটাই অ্যান্সার ছিল। এটা পড়তেও আপনার সেই স্পেশালিস্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, এটা মানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারাই পারে, ফিজিওলজিতে আছে। আবার যেরকম প্রশ্ন ছিল যে বেনস জোন্স প্রোটিনস প্রোটিন ইজ ফাউন্ড ইন, বেনস জোন্স প্রোটিন নাম শুনলে আমাদের মনে পড়ে মাল্টিপল মাইলোমা, এবং সেখানে 42 BCS এর কোশ্চেন, সেখানে অপশন ছিল যে এটা ফাউন্ড ইন ইউরিন ইন কেস অফ মাল্টিপল মাইলোমা পেশেন্ট, এবং সেটা অ্যান্সার ছিল। সুতরাং এরকম প্রায় হাফ অফ দ্য কোশ্চেন অ্যারাউন্ড 100-এর মধ্যে, যেগুলো পড়তে, যেগুলো সবাই পারবে, এগুলোতে আপনাকে কোনো মানে এগুলো ভুল করা যাবে না, এবং এগুলো খুব একটা ডিফারেন্স ক্রিয়েটও করে না। বাকি যে 25, 25, 50, মানে যারা অনেক বেশি পড়াশোনা করছে, পার্ট অন হয়েছে, কেউ রিসেন্ট বা রেসিডেন্সি হয়েছে, তারাও পারবে। আপনি ইন্টার্নশিপে আছেন বা ফাইনাল প্রুফ দিচ্ছেন, আপনিও পারবেন। সুতরাং এখানে আপনার একটা ব্যালেন্স হয়ে গেল। এরপরে বাকি 25 বা 30টা মার্ক, 30টা কোয়েশ্চেন থাকবে, যেগুলো আসলে একটু ডিফিকাল্ট, বাট পারা যাবে, মানে ওরকম মানে খুব অনেক বেশি ডিফিকাল্ট না, মানে মিডিয়াম টাইপের আর কি। তো ওইগুলো কোচিংয়ে থাকলে এটা আপনার জন্য ওইগুলো আবার ইজি হবে, লাইক এপিজিসিএল এর মতো কোয়েশ্চেনগুলো হয়ে যাবে। আপনি যদি একটা গ্যালের মধ্যে থাকেন, তাহলে ওই 30টা কোয়েশ্চেন আপনার এই 50-এর মধ্যে চলে যাবে, তার মানে 80টা প্রশ্ন আপনার জন্য আহ, সহজ, মানে আপনার কমন পড়ে গেল। বাকি 20টা কোশ্চেন এরকম থাকবে, 15 থেকে 20টা কোশ্চেন, যেগুলো একটু ডিফিকাল্ট, আসলে ডিফিকাল্ট। তো ওইগুলো সবাই পারবে না। এটা এটা এটার উপর এত আপনার, যেহেতু আপনার কন্ট্রোল নাই এত বেশি, আপনি ইন্টার্নশিপে আছেন, আপনি ওইটার জন্য ফিসাবিলিটি আর কি পড়াশোনা করবেন। পড়াশোনা করলে অবশ্যই 15টা কোশ্চেন আপনার 4-5টা কোশ্চেন একেবারে নিউ হবে, মানে যেগুলো এরকম মানে ভেরি নিউ, যেগুলো সম্পর্কে ধারণা নেই, এরকম 4-5 বা 2-3 কোশ্চেন হবে, যে আইডিয়ার বাইরে আর কি, এরকম হয়, প্রত্যেকটা পরীক্ষা দিয়ে দেয়। তো তার উপর যদি কন্ট্রোল নাই, আমরা ওই লাস্টে যে 20টা কোশ্চেন, আমাদের টার্গেট হবে 80 মার্ক যেন আমাদের হয়, এবং ওই 20 মার্কও যেন আমাদের মানে হাত ছাড়া না হয়, মানে সবই হয়। তো সেটার জন্য অবশ্যই আপনাকে গাইডলাইনে থাকতে হবে। আর আমি বলেছি যে বারবার একই কথা আবার বলতেছি, যে সুষম বন্টন করতে হবে পড়াশোনার, যেগুলো টপিক থেকে প্রশ্ন বারবার আসে সেগুলো পড়বেন। কারণ আপনি যখন শীট দেখবেন, আপনি যে কোনো শীট দেখবেন, যে কোনো কোচিংয়ের বা যে কোনো শীট আপনি যখন খুলবেন, দেখবেন অনেক লেখা। তো আপনাকে জানতে হবে যে ওই লেখাগুলোর মাঝখানে কোনগুলো পড়তে হবে আপনার বিশেষ জন্য, এবং কোনগুলো পড়া খুব একটা দরকার নেই। কারণ এগুলো পড়েন ইন্টার্নশিপের মধ্যে, দেখেন আমি যেটা করেছি, আমি ইন্টার্নশিপের মধ্যে আমি যখন জেনেসিসি কোচিং করেছি, শীট দেখলাম যে অনেক পড়া, প্রথম তো সব পড়া শুরু করলাম, পরে দেখলাম যে না, সব পড়া যাবে না। তবে ওই যে জিস্ট যেগুলো পড়লাম, ওই পড়াগুলো কিন্তু পরবর্তী আমাকে হেল্প করছে, যে পরবর্তী কিন্তু আমি দেখা যাচ্ছে যে ওই পড়াগুলো আমার তো পরিচিত হয়ে গেল, যে রেসিডেন্সি বা পাঠান আল্লাহর রহমতে কিন্তু সেগুলো পড়তে হয়ে গেছে। অ্যাক্টিভিটি আপনার হচ্ছে 1-এর মধ্যে 3 আর কি। আশা করি আপনারা যদি এরকম পরিশ্রম করেন, নিজেকে সহায়তা করেন, আল্লাহ হেল্প দেম হু হেল্প দেমসেলস, আপনারা সবাই জানেন, তাহলে কিন্তু আশা করি ইনশাল্লাহ আপনি 1-এর মধ্যে 3 ইনশাল্লাহ পেয়ে যান, যদি আপনার লক্ষ্য থাকে। আচ্ছা, তো যাই হোক, আমরা আবার ফিরে আসি। মেডিকেল সায়েন্স, ফিজিওলজি, এই প্রত্যেকটা সিস্টেম, ব্লাড সার্কুলেশন সিস্টেম, দেখেন খুব একটা কঠিন প্রশ্ন কিন্তু আসে না।
যেমন কার্ডিক আউটপুট কি কি কন্ডিশনে বাড়ে, কি কন্ডিশনে কমে, ব্লাড প্রেশারের আপনার হচ্ছে কি কি মেকানিজম আছে, এই নামগুলো ভিতরেও তো পড়তে হয় না। মানে একেবারে ভেরি বেসিক থেকে প্রশ্ন ইউজুয়ালি আসে। এগুলো আমাদের শীটগুলোতে থাকবে এবং মেন্টর অবশ্যই পড়িয়ে দিবেন। ডাইজেশন, মেটাবলিজম, নিউট্রিশন, এখানে অনেক পড়া আছে। যে নিউট্রিশন এখানে কিন্তু আপনার এই মেটাবলিজম বলতে কিন্তু সেই বায়োকেমিস্ট্রি, যদি বায়োকেমিস্ট্রি আপনাদের বড় ইসে না, হেডিংসে কিন্তু ফিজিওলজি, এখানে কিন্তু বায়োকেমিস্ট্রি নাই, কিন্তু যে মেটাবলিজম, নিউট্রিশন এটা কিন্তু বায়োকেমিস্ট্রি পড়া। ডাইজেশন, ডাইজেশন যদি ফিজিওলজিতে আছে। কিডনি বেরিফুলিট সব পড়া দরকার নাই, এখানে কোন কোন লুপে কি কি আপনার হচ্ছে অ্যাবজর্ব হয়, এবং কিডনির কি কি পার্ট আছে, কিডনি ফিজিওলজি, অ্যানাটমিটা পড়ে নেবেন একসাথে। এগুলো অ্যানাটমি ফিজিওলজি একসাথে পড়া ভালো, যদি ক্লাস আলাদা হয়। আচ্ছা, পার্ট টু অ্যানাটমি আমরা, এগুলো আমাদের মানে সবাই, আমার বলার কিছু নাই। এটা এখানে যারা ক্লাস করতেছে, ক্লাস না, যারা সেশন করতেছেন তারা আশা করি অনেকে আমার চেয়ে অনেক ভালো পারেন বা ভালো জানেন। এগুলো শিটে আছে, এবং শিট থেকে ইম্পর্টেন্স টপিকসগুলো আমাদের মেন্টররা বলে দিবেন। অ্যানাটমি বিভিন্ন সিস্টেম ওয়াইজ, দেখেন মানে সিলেবাস দেখতে গেলে তো মাথা ঠিক থাকে না আর কি, যে এত পড়াশোনা। যে এমব্রায়োলজি, এখান থেকে প্রশ্ন কিন্তু আসে, যেরকম থার্ড 42 বিসিএস প্রশ্ন আসছিল যে নিচের কোনটি থার্ড অ্যাওর্টিক আর্চ ডেরিভেটিভ। ওকে, তার মানে এই পার্টগুলো প্রত্যেকটা পার্টই আপনাকে কম বেশি টাচ করতে হবে। আচ্ছা, মেডিসিন, মেডিসিন যদিও আমার আমার পোস্ট গ্রাজুয়েশন সবকিছু হচ্ছে সার্জারিতে, বাট মেডিসিনের তো এটা তো বললে হবে না, যারা যারা ইন্টার্ন তারা তো কোনো এরকম কোনো বিষয় নাই যে এখানে আপনার তো সবাই এখনো কোনো সাবজেক্টে জান নাই। মেডিসিনের পড়াগুলো ওইগুলো ফাইনাল প্রুফ সবাই দিচ্ছেন বা দিবেন। ফাইনাল প্রুফে যে পড়াগুলো পড়েছেন অত পড়া পড়তে হবে না, আপনার মেডিসিনের যে পজিশন পেতে হলে অত পড়া পড়তে হবে না। আপনার তো পিএসসি তো আপনাকে মেডিসিন স্পেশালিস্ট হিসেবে আপনাকে নিয়োগ দিবে না, আপনাকে নিয়োগ দিবে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সার্জন হিসেবে। সুতরাং এই মেডিসিনের বেসিক বিষয়, যেরকম রিউমেটিক ফিভারের এক্সট্রা আর্টিকুলার ম্যানিফেস্টেশন, এখান থেকে বেলাস বিষয়ে প্রশ্ন আসছিল। আবার কার্ডিয়াক টেম্পোনারি কি হয় আমরা জানি, যে পালসার প্যারাডক্সাস, সেখানে মাফেল হার্ট সাউন্ড হয়, মানে সফট সফট মাফেল হার্ট সাউন্ড হয়, পালসাস প্যারাডক্সাস হয়, এবং সেখানে ইসিজির একটা চেঞ্জ আছে, সেটা আমার সঠিক মনে নেই। যাই হোক, এই পালসাস প্যারাডক্সাস সেটা অ্যান্সার ছিল। আবার যেরকম সিম্পল কোশ্চেন, হাইপার ক্যালেমিয়াতে আপনার ইসিজি কি চেঞ্জ হয়, 42 প্রশ্ন ছিল। এটা সবাই জানে, টল ট্যান টল পিক টিউব অপশন ছিল, সেটা অ্যান্সার। তো এই বেসিক গুলো তো সবাই পারবেন, এটার জন্য তার মেডিসিন খুব বেশি ভিতরে পড়া লাগবে না, যে আমার ইলেকট্রোলাইট সব পড়তে হবে। যে হাইপার ক্যালেমিয়ার কি কি ফিচার, হাইপার ক্যালেমিয়ার আপনার হচ্ছে কি কি কজগুলো সবার মনে থাকে, ফিচার অনেক, ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট খুব একটা প্রয়োজন নাই। ম্যানেজমেন্ট থেকে প্রশ্ন বেশি একটা সাধারণত দেয় না, এখানে আপনার কজ বা ফিচার এগুলো থেকে প্রশ্ন ইউজুয়ালি বেশি আসে। যেরকম রিউমেটিক ফিভারের ট্রিটমেন্ট কিন্তু প্রশ্ন আসে নাই, বেশিরভাগ প্রশ্ন কিন্তু ইউজুয়ালি আসে যে এর ম্যানিফেস্টেশন কি। ওকে, তো এগুলো কিন্তু খুব একটা মানে খুব একটা কঠিন না ম্যানিফেস্টেশন গুলো পড়া আর কি। আচ্ছা, তারপর আসছিল যে এমফাইসিমার আপনার হচ্ছে লাং ফাংশন টেস্ট, আমরা যে এপিবি আর এফবিসি কোনটা বাড়ে কমে, তারপর হচ্ছে টাইফয়েড ফিভারের কমপ্লিকেশন, হাইপারপ্যারেক্সিয়ার কজ, মানে কমন কোয়েশ্চেন, খুব একটা আনকমন না। আবার এয়ারটিক রিগারগিটেশনে কি কি ফিচার পাওয়া যায়, সেখানে কি মারোয়ার পাওয়া যায়, এগুলো মানে খুব একটা জটিল বিষয় বলে মনে করতেছি না। প্যাথোলজি এর মধ্যে দেখেন আপনাদের এই যে স্টেরিলাইজেশন, এখান থেকে প্রশ্ন আসছিল যে হট এরোবেন কিভাবে স্টেরিলাইজ করা হয়। তারপর হচ্ছে এই যে ইমিউনিটি থেকে প্রশ্ন আসছিল যে আপনার নিচের কোনগুলো কিল ভ্যাকসিন, 42 বিসিএস আসছিল। আচ্ছা, তো দেখেন আমি টপিকসগুলো মোটামুটি ডিসকাস করেছি। আপনারা কি করবেন, আপনারা এই যে কোনো একটা গাইডলাইনে থেকে জেনেসিসের মধ্যে তো অবশ্যই আমি অবশ্যই বলবো, কারণ আমি এখান থেকে এভাবে পড়েই সফল হয়েছি। বাকি আপনি আপনি এগুলো পড়বেন, এবং সবার শেষে আপনার হচ্ছে ই করবেন, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক টাইপের এটাও পাশে রাখবেন। আমার পরিচালনা আমি যখন ব্যালি বিসিএস যখন আমি হই আর কি, ব্যালি বিসিএস যখন হয় তখন আমি একটা নিজে একটা লিখেছিলাম, মেডি কোশ্চেন ব্যাংক অপটিক্সে। তো ওইটা কিন্তু শেষ সময় ব্যাপক হারে সেল হয়েছিল, একেবারে লাস্ট মান্থে বের করেছিলাম। তো আপনারা হচ্ছে ওইটা এখন আর নাই বাজারে, যাই হোক। তো আপনারা হচ্ছে এই যে কোনো একটা এরকম কোচিং তো করবেনই। তো রেগুলার কোচিং, রেগুলার পড়া রেগুলার পড়তে হবে, অনলাইন এবং অফলাইন। আমাদের সময় কিন্তু অনলাইন সেরকম ওইভাবে করতে পারে নাই, অফলাইনটাই ছিল, এবং আমরা অফলাইনে করেছি। আমি বলবো যারা ঢাকার বাইরে আছেন তাদের তো আসলে কিছু বলার নাই, যারা ঢাকায় আছেন অ্যাটলিস্ট তারা অনলাইনে আসেন, সময় অফলাইনে আসেন, সময় যতই যাক। কারণ হচ্ছে অনলাইন কোচিং আসলে ক্লাসে যেটা হয় আমাদের ওরকম ওই শুধুমাত্র ক্লাসগুলো আমরা সেভ করে রাখি, ওই টাইমটা পাওয়া যায় না, এবং ওই ক্লাস করার মানে পরীক্ষার পুরো পরীক্ষা দেওয়ার মানে এই যে একটা ই মানে আগ্রহ বা অনুপ্রেরণা বা দ্রুত আগে যেতে হবে, এটা আসলে অনলাইনে কাজ করে না। আমার এখনো মনে আছে যে জেনেসিসে আসতাম আমি, এবং আমার ব্যাচমেট ছিল আর কি সলিমুল্লাহ রওশন।
আমরা একসাথেই বসতাম, বিসিএস এর পড়া, এফসিপিএস এর পড়া আমরা একসাথে একই বেঞ্চে পড়ে আমরা সেই বিসিএস পার্ট ওয়ান বা রেসিডেন্সি সবই আমরা একসাথে করেছি এবং নিটের এখন একসাথেই আছি। তো ব্যাপারটা হচ্ছে যে এগুলো সব অফলাইনের ফসল। অনলাইনে আসলে আমি পরবর্তী যখন মানে যখন বিসিএস রেসিডেন্সি পড়লাম, তখন তো যেহেতু বিসিএস পোস্টিংয়ে ছিলাম, সেই খুলনা বাগেরহাটে ছিলাম, তখন তো অফলাইনের সুযোগ ছিল না, অনলাইনই করছি। আমি দেখেছি যে অনলাইন অফলাইনে কত ডিফারেন্স। আমার রেসিডেন্সি পরীক্ষাতে কোনো কনফিডেন্স খুবই কম ছিল, কিন্তু পাওয়ার আমরা বিশেষ হিউজ কনফিডেন্সে পরীক্ষা দিয়েছি। এটা হচ্ছে আমার আমার ধারণা আর কি, যে অফলাইনে কষ্ট হলে সময় গেলেও এই সময়টা সময় যায় না, বরঞ্চ এই সময় আপনাকে আগিয়ে রাখবে। আপনি যদি মনে করেন যে আপনি যাবেন আসবেন এই সময় আপনাকে পিছিয়ে দেবে, কিন্তু না, এটা আপনাকে আগাবে। এটা একটা বিষয় ছিল। আর বললাম যে এই একটা কোশ্চেন ব্যাংক আপনি পরীক্ষা দিবেন, বারবার নিজে নিজে পরীক্ষা দিন। কোশ্চেন ব্যাংক কিনে যে কোনো একটা কোশ্চেন বাজার অবশ্যই পাবেন, প্রিভিয়াস বা জেনেসিসও আছে, এগুলো দেখে নিজে নিজেই পরীক্ষা দিবেন। জেনেসিস তো পরীক্ষা হবে, প্রত্যেকটা ক্লাস রেগুলার করা এবং সেই ক্লাসের পরীক্ষা মানে পড়াটা ওই দিনই বা নেক্সট পরীক্ষার আগে, এটা নেক্সট ক্লাসের আগে এগুলো শেষ করে পরীক্ষা দেওয়া। পরীক্ষায় নিজের মার্কগুলো আমি যেটা করতাম আর কি, যে আমার ভুল যেগুলো হয়েছে এগুলো কেন ভুল হয়েছে ওইগুলো আবার দেখতাম আর কি, রেফারেন্সগুলো খুলে খুঁজে এগুলো দেখতাম, যাতে এটা আবার একবার ভুল করছে সেকেন্ড টাইম ভুল যেন না হয়। তো এইভাবেই আমরা আসলে আশা করি ইনশাল্লাহ আপনি যদি পড়েন বা আগান, আপনি ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন। সেই আশা বিশ্বাস অবশ্যই আছে এবং আমরা রাখি। পাঁচটা কত বাজে? 10, 6টা 10 বাজে। যাক, আমি আশা করতেছি ইনশাল্লাহ আমি আহ, যতটুকু বলার, এই ক্লাসটা আসলে অনেক দীর্ঘমেয়াদী নেওয়ার কোনো দরকার নেই। আপনারা রেসপেক্টিভ ক্লাসে অনেক কিছু শিখবেন, অনেক কিছু জানবেন বা পড়বেন, মেন্টর আপনাদেরকে পড়াবে। তো আমি সেই দিকে আগাই নিয়ে বা আগাবো না। আহ, যারা এই এটা আপনারা হচ্ছে ইন্টার্নশিপ বা আপনারা হচ্ছে এই ফাইনাল প্রুফ দিবেন, আমি আশা করতেছি ইনশাল্লাহ এই গাইডলাইন যারা আপনাদেরকে অনেক উপকারিত করবে। যারা শুনছেন এবং শুনবেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, এবং তাদের প্রতি অবশ্যই আমার শুভকামনা থাকবে। ইনশাল্লাহ আপনার আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবেন, সেই আশা এবং বিশ্বাস রেখে আজকে লাইভ এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ইন করছেন?